নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের পর্বে শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জির হাড় হিম করা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, বাদলা রাতের হোটেল। দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, আর এই দিন কয়েক তার লোকজন কি বলছে একটু দেখি। আরফাত আলামো ইজ টিউনিং ইন ফ্রম নর্দার্ন আয়ারল্যান্ড। জয়দীপ নাগ ফ্রম ফলকাটা আলিপুরদুয়ার বলছেন, আমি একজন প্রাইভেট টিচার, রাত 12টার দিকে লাইট অফ করে ভূতের গল্প সত্যিই সেরা। একদম ট্রু। মনিরুল ইসলাম বলছে, তালদিঘি চাই নয়তো বয়কট। হ্যাঁ, অত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, আসবে আসবে। একটা চরম কমেন্ট করেছে শুভজিৎ চক্রবর্তী ফ্রম বাঁকুড়ার বাঘনেজা গ্রাম। এই 221 বি হ্যারিসন রোডের গল্প আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ইচ্ছা করে ঝগড়া করে কল কেটে দিয়ে গল্প শুনি। এগিয়ে যাও ভাই, এগিয়ে যাও। এইভাবেই এই আন্দোলন সারা পুরুষ জাতির কাণ্ডারি হয়ে তুমি এগিয়ে নিয়ে যাও। আচ্ছা, সোনিয়াদি আর চ্যানেলের সব মেম্বার্সদের রিকোয়েস্ট করছি নিজেদের নাম আর অ্যাড্রেস মেম্বার্স অনলি পোস্টে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে। ডিটেলস কমিউনিটির মেম্বার্স অনলি একটা পোস্টে করা আছে। আপনারা যদি আরও আপডেটস পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের তালদিঘি আর 221 বি হ্যারিসন রোড চ্যানেল দুটো ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আমার এখন সময় শেষ, কথা পরে হবে। লেটস টিউন ইন। বিজ্ঞান বা পাশ্চাত্য সভ্যতা আমাদের কোনো রকমের শারীরিক বা মানসিক পরিবর্তনের যাই নামকরণ করুক না কেন, আমাদের কাছে কিন্তু সেটা ধোপে টেকে না। আমরা, বিশেষ করে বাঙালিরা, নিজেদের মতো করে তার ব্যাখ্যা না করা পর্যন্ত যেন নিজেদের ঠিক জ্ঞানই ভাবতে পারি না। বিজ্ঞান যাকে বলে স্লিপ প্যারালিসিস, বা পাশ্চাত্য সভ্যতা যাকে বলে ওল্ড হ্যাক, আমরা তাকে বলি বোবা ভূতে ধরা। কিন্তু বছরের পর বছর যে ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হয়েছে, সেটা কি একেবারেই অমূলক? এর পেছনে কি সত্যিই কোনো কারণ নেই? তাহলে তো আপনাদের বছর 20 আগে ঘটে যাওয়া পলাশগড়ের ঘটনাটা না বললেই নয়। তবে আমার মুখে নয়, যে ব্যক্তি এই ঘটনার শিকার, তার থেকেই বরং শোনা যাক তার ভয়াবহ অভিজ্ঞতার কথা। উনিশশো 98 সাল। মাসটা ঠিক মনে নেই, তবে এতটুকু বলতে পারি তখন বেশ ঠান্ডা। ডাক্তারি পড়া শুরু করার সময় বাবাকে কথা দিয়েছিলাম যে জীবনে যত বড় ডাক্তারই হই না কেন, মাসে অন্তত একবার নিজের গ্রামে এসে বিনে পয়সায় মানুষের চিকিৎসা করব। বিগত 20 বছরে কখনো এর অন্যথা হয়নি। গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে মাসে ওই একটা দিন আমাকে যেন নতুন করে বাঁচতে শেখাতো। বিনিময়ে অর্থ না পেলেও পেয়েছি অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদ। কুচকানো চামড়ার কাঁপা কাঁপা হাত বহুবার চোখ ভর্তি জল নিয়ে যখন আমার মাথা স্পর্শ করত, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে হতো। আমার চোখেও জল আসত যখন মমতাময়ী কোনো হাত মুখের কাছে নারকেল নাড়ু, কচুর শাক, চুনো মাছের চচ্চড়ি, নলেন গুড়ের পায়েস তুলে ধরত। কিন্তু জীবন সবসময় এক তালে চলে না। ভালোর পাশাপাশি খারাপও ওত পেতে থাকে থাবা বসানোর জন্য। গ্রামে আমি কোনোদিনই নিজের গাড়ি নিয়ে যেতাম না, কারণ সেখানকার সব পথঘাট 4 চাকার উপযুক্ত হলেও
ওই জায়গায় চালানোর অভ্যাস না থাকলে বিপদ। তবে এর আরও একটা কারণ আছে। আমার ধারণা ওই সাদামাটা মানুষগুলোর কাছে খুব সাধারণ হতে না পারলে হয়তো ওরাও নিজেদেরকে আমার কাছে মেলে ধরতে সংকোচ বোধ করবে। শীতের ঠান্ডায় সর্দি, কাশি, জ্বর, বাতের ব্যথা তাণ্ডব এত বেশি যে সেদিন আমি যখন গ্রাম থেকে রওনা দিলাম তখন সন্ধ্যা পেরিয়েছে। গ্রাম থেকে রিকশায় চেপে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে চেপে স্টেশন, আর স্টেশন থেকে ট্রেন ধরে একেবারে হাওড়া। পথে বাসের চাকা পাংচার হয়ে গেল, তার মধ্যে নামলো প্রবল বৃষ্টি। প্রায় আরও ঘন্টাখানেক দেরিতে স্টেশনে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে হলো আসল বিপদ। ঝড় বৃষ্টির ঠেলায় লাইনে কোথাও গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। আজ রাতের মতো সব ট্রেন বাতিল। এখানকার স্টেশনের আশেপাশের এলাকা আমার খুব একটা পরিচিত নয়, কাজেই মহা বিপদে পড়লাম। স্টেশনের কিছু লোকজনের সাথে কথা বলে বুঝলাম আজকের মতো কলকাতায় ফেরার পরিকল্পনা ত্যাগ করতে হবে। কাজেই এই মুহূর্তে সবার প্রথমে যেটা আমার দরকার সেটা হলো রাত কাটানোর মতো একটা উপযুক্ত জায়গা। দেরি না করে সংলগ্ন টিকিট কাউন্টারে সিঁড়ির কাছে এসে দাঁড়ালাম। মাথায় ছাউনি, এখানে বৃষ্টি নেই। নিচে রাস্তায় একজন রিক্সাওয়ালাকে দেখে হেঁকে ডেকে 20 টাকা উপরি বকশিস দেবার লোভ দেখিয়ে এই ঝড় বাদলার মধ্যেই খোঁজ করতে শুরু করলাম মাথা গোজবার আস্তানা। রিক্সা চালকের সাথে আজকে দুরবস্থা নিয়ে একটু কথাবার্তা চলার পর তিনি বললেন, এখানে কাছেই একটা হোটেল আছে বাবু, খুব একটা ভালো না। ওই আজকের রাতটা চালিয়ে দিতে পারবেন কোনো রকমে, কিন্তু রেটটা কম। যদি বলেন তাহলে এই ঝড় বাদলের মধ্যে আর না ঘুরে ওখানেই নিয়ে যাই। সেই মুহূর্তে ওনার কথা মেনে নেওয়া ছাড়া আমার কিছু করারও ছিল না। চলো তাহলে তোমার সেই হোটেলেই যাই, এই বৃষ্টির রাতে অযথা ঘোরাঘুরির দরকার নেই। ভদ্রলোক আমাকে একটা হোটেলের সামনে নিয়ে এসে দাঁড় করালেন। কার্নিশের ওপর ডুমের আলোর রেখার ভেতর অঝোর ধারায় বৃষ্টির কণাগুলো এক পলকের জন্য উজ্জ্বল হয়ে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। ঠিক তার পিছনেই আবছা আবছা দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড। বড় বড় করে লালচে হলুদ তেল রঙে লেখা আছে শান্তিনীড়। আমি রিক্সা ভাড়া মিটিয়ে ছুটে ব্যাগটা মাথার উপর নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে আলোর আতিশয্য খুব একটা নেই বললেই চলে। কাম করা নীলচে দেওয়ালের উপর দিকে একটা ফ্যাট ফ্যাটে টিউব চলছে। রিসেপশন বলতে একটা লম্বা টানা প্যাসেজের সামনে ছোট্ট কালচে কাঠের টেবিলে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। শুধু বসে আছেন বললে ভুল বলা হবে, বলা ভালো বসে বসে ঝিমুচ্ছেন। বুঝলাম হোটেলে লোকজন খুব বেশি নেই, তাই কাজের চাপ কম। আমি ভদ্রলোকের কাছে এগিয়ে গেলাম। এই যে শুনছেন, ও দাদা শুনছেন, আমার নাম ডক্টর অপরেশ সেন। আজকে রাতের মতো একটা ঘর পাওয়া যাবে? আমার কথায় ভদ্রলোক খুব অলসভাবে আমার দিকে তাকালেন। চোখ দুটো লাল, মুখে দেশি মদের গন্ধ। কি চাই? বুঝলাম আমার এতক্ষণ বলা কথাগুলো কোনোটাই ওনার কান পর্যন্ত পৌঁছায়নি। বলছিলাম একটা ঘর পাওয়া যাবে? একটা কেন, যতগুলো চান ততগুলো পাবেন। আপাতত একটা হলেই চলবে আজ রাতটার জন্য। এক রাত কেন, যত রাত চান তত রাত থাকতে পাবেন। রথের মেলার আগে তো অত ভিড় হয় না। এখন ঘর খালি আছে কি?
ভদ্রলোক আমার হাতে একটা লম্বা চাবি ধরিয়ে দিয়ে ডান হাতের তর্জনী দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়িটা দেখিয়ে দিলেন। আমি অগ্রিম ভাড়ার কথা বলতেই এখন কিছু লাগবে না, ও কাল যাওয়ার সময় দেবেন কোন। আমি চাবি নিয়ে দোতলায় উঠলাম। দোতলায় সারি দেওয়া বেশ কয়েকটা ঘর। চাবিতে 17 নম্বর দেখে বুঝলাম একদম শেষের ঘরটা আমার। ভেতরে ঢুকলাম। আসবাবপত্র ঘরে খুব বেশি কিছু নেই। একটা বিছানা, পাশে একটা ওই নিচের মতোই কাঠের টেবিল, একটা চেয়ার, একটা দেয়ালে কাঠের তক্তা দেওয়া দেরাজ গোছের। ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম। দোতলার করিডোর থেকে নিচে তাকালে রিসেপশনটা দেখা যায়। সাথে কোনো বাড়তি পোশাক ছিল না আমার, থাকার কথাও নয়, কারণ এমন একটা বিপদে পড়ব কে জানতো। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম। সাথে গ্রামের লোকের দেওয়া পাটিসাপটা ছিল খানচারে। ওটাই আজ রাতে আমার ডিনার। কিন্তু সমস্যা হলো বাড়িতে ফোন করে একটা খবর দিতে হবে। তখন ভারতবর্ষে মোবাইল পরিষেবা সবেমাত্র শুরু হয়েছে। এই বছরখানেক আগে আমাদের দেশে সর্বপ্রথম মোবাইল পরিষেবা ব্যবহার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে ফোন করেছিলেন। রিসেপশনের টেবিলে একটা টেলিফোন দেখেছিলাম। সেখান থেকে একটা ফোন করব ভেবে সবে ঘর থেকে বেরোতে যাব, দুম করে বাইরে থেকে কোথাও একটা বাজ পড়ল। তারপর কারেন্ট চলে গেল। এর জন্যই হয়তো বলে যে বিপদ কখনো একা আসে না। নিরুপায় হয়ে হাঁক পারলাম। বলছি, কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আরে একটা আলোর ব্যবস্থা করলে ভালো হয়। আরে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? কিছুক্ষণের মধ্যেই নিচের সেই ভদ্রলোক কেরোসিন তেলের একটা লম্ফ নিয়ে আমার ঘরে ঢুকলেন। এখনো নেশা কাটেনি, হালকা হালকা টলছেন। আজ রাতে আর কারেন্ট আসবে বলে মনে হয় না। লম্ফটা টেবিলের ওপর রেখে যাচ্ছি। দেখবেন দেয়ালের সুইচ টিপে আবার ঘুমানোর সময় এই তেলের লম্ফটা বন্ধ করতে যাবেন না কিন্তু। যদি কোনো দরকার হয় তাহলে ডাকবেন, আমি নিচেই আছি। হ্যাঁ, নিচেই থাকি। আমার নাম যদুরাম। বিছানায় গিয়ে বসলাম। এত তাড়াতাড়ি ঘুমের অভ্যাস আমার নেই, কাজেই এখন সে চেষ্টা করা বৃথা। সকালে ট্রেনে একটা খবরের কাগজ কিনেছিলাম, সেটা এখনো ব্যাগেই আছে। সেটাতেই বরং কিছুক্ষণ চোখ বুলানো যাক। আমি কাগজটা হাতে নিয়েই বালিশে মাথা রাখলাম। মাথার কাছে টেবিলের ওপরেই লম্ফ জ্বলছে। পড়তে কোনো অসুবিধা হচ্ছিল না। খুব মন দিয়ে একটা খবর পড়ছিলাম। হঠাৎ আমার সামনে কাগজের ওপর একটা অন্ধকার এসে জমাট বাঁধল, ঠিক যেন আমার পেছনের লম্ফটাকে আড়াল করে কেউ এসে দাঁড়িয়েছে। ভাবলাম যদুরাম মনে হয় রাতের খাবারের কথা জিজ্ঞাসা করতে এসেছে, কারণ এ ব্যাপারে তার সাথে আমার কোনো কথাই হয়নি। লোকটার বেশ দায়িত্ব জ্ঞান আছে। প্রথমে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ বোধহয় নয়। আমি পেছনে ঘুরে না তাকিয়ে প্রশ্ন করলাম, কিছু বলবে যদুরাম? খাবার আমার সাথেই আছে, কিচ্ছু লাগবে না। এক জগ জল দিয়ে যাও তো খালি। সে কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না। একইভাবে সে দাঁড়িয়ে রইল। হঠাৎ আমার কাঁধে একটা হিমশীতল স্পর্শ অনুভব করলাম, ঠিক যেন কেউ একটা আমার কাঁধে হাত রেখেছে। এই কি হলোটা কি? আমি তড়াক করে উঠে বসলাম।
বেশ অবাক হলাম লোকটার স্পর্ধা দেখে। ঘুরে প্রশ্ন করতে যাব, কিন্তু কই, কেউ তো নেই সেখানে। আমি যেন স্পষ্ট অনুভব করছিলাম এটাই ছিল সেদিন রাতের প্রথম ঘটনা। আমি যদি সেদিন সেই মুহূর্তে হোটেল ছেড়ে বেরিয়ে আসতাম, তাহলে হয়তো বুদ্ধিমানের কাজ হতো। অবশ্য একথাও ঠিক যে সে রাতটা ওই হোটেলে না কাটালে জীবনের এক বিশাল অধ্যায় আমার কাছে অজানাই থেকে যেত। পার্থিব আর অপার্থিব জগতের মাঝের ব্যবধানটা হয়তো আমার আজও বোঝা হতো না। প্রথম ঘটে যাওয়া দু একটা অস্বাভাবিক ঘটনা আমরা অনেক সময় মনের ভুল বলে ধরে নিই। আমিও তাই ভেবেছিলাম। কাজেই আমি আবার খবরের কাগজে মন দিলাম। কিন্তু একটা খটকা রয়েই গেল, সেটা মনে নয়, নাকে। কেমন একটা পচা গন্ধ বারবার যেন ধাক্কা মারছিল আমার নাকে। হাসপাতালের মর্গে যে গন্ধটা পাওয়া যায় অনেকটা সেই রকম, কিন্তু ঘরে ঢোকার সময় কোনো গন্ধ তো প্রথমে ছিল না। ঢোকার সময় দেখেছিলাম হোটেলটার পাশে একটা ফাঁকা জঙ্গল মতো জায়গা আছে, সেখানে কিছু পচে টচে গেছে হয়তো। হাত ঘড়িতে সময় দেখলাম রাত 9:30। ঠিক করলাম হাতে যখন কোনো কাজ নেই আর কথা বলার মতো কোনো লোকও নেই, তখন আর রাত না বাড়িয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়াই ভালো। বাথরুমে ঢুকে হাত ধুয়ে যখন ফিরলাম, তখন ঘটল দ্বিতীয় ঘটনাটা। টয়লেটে যাওয়ার আগে আমি কাগজটা ভাঁজ করে বিছানার উপরই রেখে গেছিলাম, সেটা আমার স্পষ্ট মনে আছে। কিন্তু এখন সেটা রাখা আছে টেবিলের পাশের চেয়ারটার উপর, সেটাও আবার খোলা এলোমেলো অবস্থায়। আমি ধীরে ধীরে এগিয়ে সেটা হাতে তুলে নিলাম, কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করলো সেটা হলো আমি এতক্ষণ যে খবরটা পড়ছিলাম সেই জায়গাটা ছেঁড়া। একটা পেপারকে মেলে ধরে মধ্যিখান দিয়ে হাত ঢুকিয়ে দিলে যেরকম হয় সেরকম। আর্টিকেলটা ছিল একটা মার্ডার কেস। কোনো এক মাঝ বয়সী ব্যক্তিকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। তাহলে কি যদুরাম এসেছিল ঘরে? যদুরামের কথা মনে পড়তেই আমার মনে পড়ল বাড়িতে একটা ফোন করা হয়নি। যদুরাম শুয়ে পড়ার আগে এক্ষুনি একবার নিচে যেতে হবে। আমি টেবিলের লম্ফটা হাতে নিয়ে দোতলার করিডোর থেকে নিচে উঁকি মেরে দেখলাম রিসেপশনের টেবিলের উপর একটা হ্যারিকেন জ্বালিয়ে যদুরাম তখনও বসে আছে। আমি নিচে নেমে এলাম, কিন্তু তাকে ফোনের কথা বলতে গিয়ে দেখলাম সে আর সেখানে নেই। অবাক কাণ্ড! সিঁড়ি দুটো বাঁকের মধ্যে মানুষটা গেল কোথায়? যদুরাম, যদুরাম, কোথায় তুমি? আমাকে একটা ফোন করতে হবে। এ যদুরাম, তুমি কোথায়? ফাঁকা লবির ভিতর আমার আওয়াজটা যেন চার দেওয়ালে ধাক্কা খেয়ে আবার আমার কাছেই ফিরে আসছে। কিছুক্ষণের মধ্যে আমার ডান দিক থেকে খট করে একটা আওয়াজ পেলাম। তাকিয়ে দেখলাম সেদিকের একটা ঘরের দরজা খুলে যদুরাম বেরিয়ে এলো। বেচারা এই বৃষ্টি মাখা রাত্রে নেশা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় আমাকে প্রশ্ন করল, আপনি কি আমাকে ডাকছিলেন? কিছু লাগবে আপনার? আমি যদুরামকে একবার আপাদমস্তক ভালো করে দেখলাম। দেখে যা বুঝলাম
তাতে লোকটা সত্যি এতক্ষণ ঘুমাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, আমার চোখ কি তবে ওপর থেকে এতটাই ভুল দেখলো? যদিও লোডশেডিং, তবুও তো রিসেপশনের টেবিলটাতে হ্যারিকেন জ্বলছিল। হ্যাঁ, ডাকছিলাম। আর একটা ফোন কল করতে হবে। আমি যে রাতে বাড়ি ফিরতে পারবো না সেটা বাড়িতে একবার জানাতে হবে। এই ফোনটা থেকে করা যাবে? নিশ্চয়ই, কেন পারবেন না? কিন্তু এখন তো লোডশেডিং, কারেন্ট চলে গেছে। কারেন্ট এলে ফোন করবেন না হয়। হ্যাঁ, আমাকে ডাকতে হবে না, নিচে নেমে এসে নিজেই ফোন করে নিয়ে রেখে দেবেন। বাইরে ঝড় বাদলা হচ্ছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। কথা শেষ করে যদুরাম হাসি মুখে বিদায় নিল। এখন লোডশেডিং, ফোন করে কি হবে? অগত্যা লম্ফটা হাতে নিয়ে ফিরতে যাব, হঠাৎ আমার নজর আটকে গেল রিসেপশনের কাঠের টেবিলের উপর। সামান্য ঝুঁকে পড়ে ভালো মতো দেখলাম সেদিকে। কাঠের টেবিলের উপর সূচালো কিছু একটা দিয়ে কেউ একটা নম্বর লিখে রেখেছে, 17। আশ্চর্য, এটা তো আমার ঘরের নম্বর। যেমন আনমনে বাচ্চারা অনেকটা স্কুলের বেঞ্চে করে থাকে, এখানে এতগুলো ঘর থাকতে শুধুমাত্র এই নম্বরটাই লেখা কেন? আমি ওখানে আর সময় নষ্ট না করে সোজা উপরে উঠে এলাম। দোতলার সিঁড়িটা যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আমার ঘর পর্যন্ত আসতে গেলে না চাইলেও নিচে রিসেপশনটা চোখে পড়ে। কিন্তু এবার আমার সাথে যা ঘটল তাতে এই প্রথম যেন ভয় কাকে বলে সেটা অনুভব করলাম। রিসেপশনের দিকে চোখ পড়তেই আমি দেখলাম আবার কেউ একজন বসে আছে সেখানে। শুধু তাই নয়, তার হাতে কিছু একটা দিয়েই সে আঁকিবুকি কাটছে টেবিলের উপরে। আমি পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা লক্ষ্য করলাম। হঠাৎ তার হাতের চলন থেমে গেল। ঠোঁটের কোণায় একটা কুটিল হাসি নিয়ে সে ধীরে ধীরে তাকালো আমার দিকে। সে কি? এটা তো যদুরাম। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো তাকে এইমাত্র নিজের চোখে ঘুমোতে যেতে দেখলাম। এতটা দূর থেকেও লোকটার চোখ দুটো আমার শরীরের বরফের মতো একটা কনকনে শিহরণ জাগিয়ে দিল। কেমন যেন প্রাণহীন সাদা দুটো চোখ, তাতে হ্যারিকেনের খোলাটে শিখা হিংস্রভাবে লিক লিক করছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই রকম ভয়ানক দৃশ্য আমি এর আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। নিজের হৃৎপিণ্ডের শব্দটাও যেন তখন নিজে শুনতে পাচ্ছিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আবার। তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে বোতল বের করে জল খেলাম কিছুটা। আমার জল খাওয়া শেষ হতেই ঘরের মধ্যে একটা ঠেকুরের শব্দ শোনা গেল। আমি এক লাফে উঠে দাঁড়ালাম। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, কে? সম্পূর্ণ ঘরটাতে বেশ কয়েকবার চোখ বুলিয়েও কিছুই নজরে পড়ল না আমার। এতক্ষণ ধরে আমার সাথে যা কিছু ঘটে চলেছে, একজন ডাক্তার হিসেবে সে সব কিছুই যেন মানতে মন চাইছে না। আবার অন্যদিকে এতদিনের ধারণা, যুক্তি, তর্ক সব কিছুর গোড়ায় যেন টান পড়ছে আমার। অনেক কষ্টে মনকে বোঝালাম এতক্ষণ ধরে ঘটে যাওয়া সব ঘটনাই আমার চোখ, কান আর মনের ভুল, সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফল। আমাদের মেডিকেল সায়েন্সেও এসবের উল্লেখ আছে। আমার ঘরের দরজার বিপরীত দেওয়ালে আরও একটা দরজা।
সেটার পেছনে কি আছে বলতে পারবো না। যদি ছোট বারান্দা বা ব্যালকনি জাতীয় কিছু থাকে তাহলে খুব ভালো হয়। এই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তবুও খোলা হাওয়া পেলে ভালোই লাগবে। আমি আলোটা নিয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। এক মুহূর্তেই যেন আমার সমস্ত আশায় জল পড়ল। দরজার পেছনে কোনো বারান্দা বা ব্যালকনি নয়, রয়েছে একটা জানলা দরজাবিহীন ছোট্ট ঘর। দরজাটা খোলার সাথে সাথে একটা ভ্যাপসা সোঁদা গন্ধ এসে আমার নাকে ধাক্কা মারল। মনের মধ্যে এক রাশ কৌতূহল নিয়ে আমি ঢুকলাম ঘরটার ভিতরে। আকারে সামনের ঘরের প্রায় 4 ভাগের 1 ভাগ। মেঝে স্যাঁতস্যাঁতে, কালিয়ার ঝুলে দেওয়ালের আসল রংটাই চাপা পড়ে গেছে। মেঝের দিকে তাকাতেই একটা কালো লম্বা মতো জিনিস আমার নজরে পড়ল। সামনের দিকে ঝুঁকে আলোটাকে একটু কাছে নিয়ে গিয়ে দেখলাম সেটা একটা কফিন। কি বলবো, যেই গণ্ডগ্রামে কারেন্ট নেই, কিছুই নেই, সেখানে একটা কফিন। ব্যাপারটা আমাকে বেশ অবাক করল। এই রকম গ্রামের শেষ প্রান্তে স্টেশনের কাছে একটা ছোট্ট হোটেল, সেখানে কফিন। যদুরামকে দেখে তো বাঙালি বলেই মনে হলো। আমারও মাথায় কি ভূত চাপলো কে জানে। লম্ফটা পাশে নামিয়ে রেখে আমি কফিনটা খুললাম। কিছুক্ষণের জন্য যেন আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। ভিতরে একটা পুরুষের আস্ত কঙ্কাল। এখনো চামড়া, নখ, চুল, দাড়ি রয়েছে। গায়ে জামা কাপড় পরানো, তবে সেগুলো প্রায় পচে গিয়েছে। সে দৃশ্য অতি বীভৎস। আপনারা হয়তো ভাবছেন যে কঙ্কাল দেখে ডাক্তার মানুষের এত আশ্চর্য হওয়ার কি আছে। আপনাদের ভাবনা অমূলক নয়, কিন্তু এমন একটা জায়গায় কফিনের ভেতর কোনো কঙ্কাল এভাবে যত্ন করে রাখাটা কি খুব স্বাভাবিক? আমার বিদ্যা যতদূর কাজ করে তাতে বুঝলাম সেটা খুব বেশি বছরের পুরনো নয়। মনে মনে স্থির করলাম সোজা নিচে গিয়ে যদুরামকে এই বিষয়ে প্রশ্ন করব। সে জানবে না এটা হতে পারে না। এখানে একটা কথা বলে রাখা দরকার। কফিনের ডালার ছিটকিনিতে একটা তালা ঝোলানো ছিল, যদিও তালাটা খোলা। আমি সেটাকে খুলে মেঝেতে নামিয়ে রেখে ডালাটা খুলেছিলাম। আমি কফিনের ডালাটা সম্পূর্ণ খোলা রেখেই যদুরামের ঘরের দিকে রওনা হলাম। কিন্তু ছোট্ট ঘরটা থেকে বেরিয়ে আমার ঘরের প্রায় অর্ধেকটা আসতেই পেছন থেকে যেন একটা খট করে শব্দ হলো। শব্দটা এসেছে ছোট ঘরটা থেকে। আমি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লাম। তারপরেই ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। নিচে নেমে যদুরামের দরজায় সজোরে করাঘাত করতে লাগলাম। যদুরাম, যদুরাম, দরজা খোলো, বেরিয়ে এসো তাড়াতাড়ি। যদুরাম, শুনতে পাচ্ছ? আরে বেরিয়ে এসো ঘর থেকে। কি হলো? এমন ভাবে ডাকছেন কেন? ডাকছে কি আর সাদে? এটা তুমি আমাকে কোন ঘরে থাকতে দিয়েছো? পাশের ঘরের কফিনে ওটা কার ডেড বডি? আমার মুখের কথা শেষ না হতেই যদুরামের নেতিয়ে পড়া ঘুমন্ত শরীরটা যেন পলকে টান টান হয়ে গেল। আমাকে প্রায় এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে সে দোতলার দিকে দৌড় দিল। আমি তার পিছু নিলাম এবং বুঝলাম আমার ধারণা ভুল নয়। যদুরাম সবটা জানে। সে যখন আমার ঘরের দরজার কাছে, আমি তখন সিঁড়ির শেষ ধাপটায় পা দিয়ে দোতলার করিডোরে উঠেছি। এ আপনি কি করেছেন?
কথাটা ঘরের চৌকাঠ থেকেই দাঁড়িয়ে বলল যদুরাম। আমার মুখ দিয়ে কোনো উত্তর বের হলো না। আমরা দুজনে গিয়ে দাঁড়ালাম সেই ছোট্ট ঘরটার সামনে। কিন্তু কি আশ্চর্য, আমি কফিনের ডালাটা খোলাই রেখেছিলাম, কিন্তু এখন সেটা সম্পূর্ণ বন্ধ। শুধু এতটুকু হলেও মনকে সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু ডালার বাইরের তালাটা প্রথমে যে অবস্থায় ঝুলছিল এখনো তাই আছে। এর মধ্যে তো আর কেউ আসেনি। আমি আর যদুরাম একসাথেই এই ঘরে ঢুকেছি। এটা কে বন্ধ করলো? আপনি এটা খুলেছিলেন? হ্যাঁ, মানে এই জায়গায় কফি? আরে দূর মশাই, আপনার তাতে কি? আর কফিন মানে ওই গোড়াদের যাতে পুড়ে ওই মাটি দেয়? হ্যাঁ, আরে না মশাই, এটা একটা কাঠের পেটির বাক্স, এই হোটেলেরই। এটার মধ্যে একটা মানুষের। জানি জানি, আপনি কেন খুললেন? যদুরাম এই বলে আবার তালাটা সরিয়ে রেখে ডালাটা খুলল। ভিতরটা একেবারে খালি। কোথায় সেই কঙ্কাল? কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। এবার সত্যি আমি ভয় পেয়ে গেলাম। এমন ভয় যা অন্য সব অনুভূতিকে গৌণ করে দেয়। স্থান, কাল, পাত্র, পরিস্থিতি উপেক্ষা করে যে ভয় মাথাচাড়া দিয়ে ওঠে সেই রকম। এমন সময় বাইরে অন্ধকার করিডোরের কাছে একটা শীতল পায়ের শব্দ ভেসে এলো আমাদের কানে। আমরা দুজন, মানে আমি আর যদুরাম, ভয়ে কফিনের দিক থেকে মুখ ফিরিয়ে সেই দিকে চাইলাম। টেবিলের ওপর লম্ফটার আলো ঠিক দরজার বাইরে দেয়ালে গিয়ে পড়েছে, আর কিছুটা মেঝেতে গিয়ে। সেই পায়ের শব্দটা আরও কাছে এগিয়ে আসছে। আমি যদুরামের হাত শক্ত করে চেপে ধরে রেখেছি। আমাদের চোখের সামনে সেই জীর্ণ জামা কাপড় পরা কঙ্কালখানা অন্ধকার করিডোর দিয়ে দরজার এপাশ থেকে ওপাশ হেঁটে চলে গেল। মনে হচ্ছিল পা দুটো যেন গলে জল হয়ে গেছে। আর ঠিক এই সময় দড়াম করে আমাদের পেছনের কফিনের ডালাটা আপনা থেকে বন্ধ হয়ে গেল। ভয়ে এক লাফে আমরা দুজনে ছিটকে বেরিয়ে ছুটে এলাম ঘরটা থেকে। যদুরাম দরজাটা ছিটকিনি বন্ধ করে দিল। এ ঘর থেকে বেরিয়ে চলো তোমার ঘরে যাই। না না, মাথা খারাপ নাকি? বাইরেও আছে। কথাটা মিথ্যে বলেনি লোকটা। আমরা দুজনেই দেখেছি ওই কঙ্কালটাকে একটু আগেই করিডোর দিয়ে হেঁটে যেতে। আমি চটপট খাটের ওপর উঠে পড়ে বললাম, যাও দরজাটা দিয়ে এসো। সে নিরুপায়ের মতো আমার দিকে তাকিয়ে এক পা করে করিডোরের দিকের দরজাটার দিকে এগিয়ে গেল। ভালোই বুঝতে পারছি যে সে এগোতে একেবারেই সাহস পাচ্ছে না। দুজনেরই বোধহয় মনে হচ্ছে একবার নাগাল পেলেই বাইরের অন্ধকারটা ওকে যেন টেনে নেমে গায়ের জোরে। যদুরাম আরো এক পা এগোলো, আরো এক পা। তারপরেই দরজাটা ধরে এক টানে বন্ধ করে দিয়ে ছিটকিনি তুলে সে হুড়মুড় করে এসে আমার পাশে খাটে উঠে বসলো। আমাকে দয়া করে আজ রাতটা এখানে থাকতে দিন দাদা। না না, কে তোমাকে বার করবে? তুমি এখানেই থাকো। আমিও 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 একা থাকতে পারবো না। আর কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ শুয়ে পড়ি চলো। তেলের লম্ফটা জ্বালিয়ে রেখেই আমরা দুজনে শুয়ে পড়লাম। বাইরে তখনও বৃষ্টি পড়েই চলেছে। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমার মুখে একটা প্রচণ্ড চাপ অনুভব করলাম। দম বন্ধ হয়ে আসছে, সারাটা শরীর যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা বুক ফেটে বেরিয়ে যাবে বোধহয়।
অন্য সময় হলে হয়তো বলতাম স্লিপিং প্যারালিসিস, কিন্তু আজকের ব্যাপারটা যে একেবারে আলাদা সেটা হয়তো আপনারাও এতক্ষণে বুঝে গেছেন। একবার চাপটা আলগা হতেই আমি হুড়মুড় করে উঠে বসতে গেলাম বিছানায়। কিন্তু এ কি, হাত পা 1 ইঞ্চি নড়ছে না। সারা শরীরে নিজের চোখ দুটো ছাড়া আর কিছুই যেন আমার আয়ত্তে নেই। যেন ঘুমানোর সময় কেউ বুকের ওপর পাথর চাপিয়ে দিয়েছে। চোখ দুটো বুকের ওপর পড়তেই যেন আবার দমটা বন্ধ হয়ে এলো। আমার বুকের ওপর চেপে বসে আছে একটা হাড়গিলে ছায়া মূর্তি। বুঝতে পারছি সেটা আর কিছুই নয়, সেই কঙ্কালটার। চোখের কোটর দুটো এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, মুখে কাঞ্চেরা হাসি। আমার ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে, সংজ্ঞা হারাচ্ছি। চোখের দৃষ্টিটা খোলাটে হতে হতে এক সময় চারদিকে অন্ধকার নেমে এলো। বাইরে থেকে পাখির ডাক কানে আসতেই আমার ঘোরটা কাটল। বুঝলাম ভোর হয়েছে। আপাতত বৃষ্টি পড়ছে না, তবে আকাশ ঘোলাটে, চারিদিকে কুয়াশা। মেঘ কেটেছে কি কাটেনি বলা যায় না। উঠে দেখি যদুরাম আর পাশে নেই, নিশ্চয় কোনো এক সময় নিচে চলে গিয়েছে। আমি দরজা খুলে যদুরামকে ডাকতে যাব, দেখি সে নিজেই উঠে এসেছে দোতলায়। বুঝতে বাকি রইল না যে সেও বোধহয় সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। আপনি ঠিক আছেন তো? কাল রাতে আর কিছু? আমি তাকে থামিয়ে বললাম, না না, আর কিছুই হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এলেই যখন তখন 1 কাপ চা নিয়ে আসতে পারতে। হ্যাঁ, আমি আপনার জিনিসপত্র নিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। চা তৈরি করছি, ওখানেই বরং নিচে বসেই সব কথা হবে। আমি ঘরে গিয়ে আমার ব্যাগ আর গায়ের কোটটা নিয়ে নিলাম। বেরিয়ে আসার আগে একবার তাকালাম পাশের ঘরের বন্ধ দরজাটার দিকে। খুব ইচ্ছে করছিল দিনের আলোয় একবার ঘরটা দেখতে, কিন্তু ভেবে দেখলাম নিজের মতো করে ভালো থাকার, শান্তিতে থাকার অধিকার সবার আছে, সেটা পার্থিব জগৎ হোক বা অপার্থিব। তাই সোজা নিচে চলে এলাম। যদুরামকে ইচ্ছে করেই কাল রাতের কোনো ঘটনার কথা জানালাম না। মানুষটা একেতেই যা ভয় পেয়েছে, আমি আর সেটার পরিমাণ বাড়ালাম না। চা খেতে খেতে জানতে পারলাম কফিনের কঙ্কালটা যদুরামের যমজ ভাই নিধিরামের। নিধিরাম আর যদুরাম দুজনেই একসাথে এই হোটেলেই কাজ করত। একবার ওই 17 নম্বর ঘরে 3 জন বোর্ডার আসে। ঘরের দরজাটা বন্ধ ছিল। জলের জগ নিয়ে ঢুকতে গিয়ে নিধিরাম দেখে 3 জন ব্যাগ থেকে টেবিলের ওপর বড় বড় সোনার বিস্কুট বার করে রাখছে। এরা মার্কা মারা আসামি, মাথা ঠান্ডা। প্রথমটায় ওরা কিছু বলল না, নিধিরামকে চুপচাপ ঘরে ঢুকতে দিল। তারপরেই জলের জগখানা রাখতেই তাকে ধরে বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে খুন করে। তার মানে আমি যাকে দেখেছিলাম সেটা যদুরাম নয়, তার ভাই নিধিরামের আত্মা। পুরো ব্যাপারটাতে হোটেল মালিকের হাত ছিল। ওই রাতেই 4 জন মিলে একটা বড় কাঠের পেটিতে নিধিরামের দেহটাকে পুড়ে হোটেলের পিছনে পুঁতে দেয়। মালিকের সাহায্যে 3 জন পালিয়ে যায়। হোটেলের মালিক যদুরামকে শাসিয়ে প্রাণের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। কিন্তু ঠিক 2 রাত পরে হোটেলের মালিকের মৃতদেহ পাওয়া যায় ওই 17 নম্বর ঘরেই, যেন কেউ দম বন্ধ করে মেরেছে।
পাশেই পড়ে আছে একটা কোল বালিশ। এরপর মালিকের পরিবার হোটেলটা বিক্রি করে দিতে চায়। এদিকে নিধিরাম আর যদুরাম দুই ভাই মিলেই কিছু পুঁজি সঞ্চয় করেছিল। ইচ্ছে ছিল একদিন নিজেদের একটা হোটেল খোলার। যদুরাম সেই টাকা পয়সা দিয়ে আর নিজের কিছু জমি জমা বিক্রি করে হোটেলটা কিনে নেয়। কিন্তু এরপর থেকেই আস্তে আস্তে এই তল্লাটে চাউর হয়ে যায় যে এই হোটেলে রাতে কেউ থাকতে পারে না। অনেকেই রাত্রে থাকতে এসে এখানে নিধিরামের দেখা পায়। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে রাতে নাকি এখানে নিধিরাম ঘুরে বেড়ায়। কিন্তু কঙ্কালটা ওই ঘরে কেন রেখে দিয়েছো? আসলে দাদা, এই হোটেলটা ছিল আমার ভাইয়ের প্রাণ। কোনো কাজে কোনো ত্রুটি ছিল না তার। কখনো ছুটি নিয়ে বাড়ি পর্যন্ত যেত না, কেবল আমি একা যেতাম। তাই ভাবলাম যতদিন বেঁচে আছি দুই ভাই মিলে এখানেই থেকে যাই। বিয়ে শাদি তো কিছুই করিনি। সেদিন রাতে ভুল করে, মানে একটু বেশি নেশা করে আপনাকে চাবিটা দিয়ে ফেলেছিলাম ওই ঘরের। আমি ছাড়া ও ঘরে আর কেউ যায় না, যেতে দিই না। নিধু পছন্দ করে না। আসলে কাল রাতে পেটে একটু বেশিই পড়ে গিয়েছিল। আর লোডশেডিং হওয়ার পর আপনার ঘরে গিয়েছিলাম যখন, তখনও বুঝতে পারিনি যে 17 নম্বর ঘরে আছেন। কথা শেষ করে যদুরাম মাফলারের কোণটা দিয়ে চোখ মুছল। সেদিন রাতের জন্য কোনো ভাড়া সে আমার কাছ থেকে নেয়নি। হোটেলের বড় গেটটা পর্যন্ত সে আমার সাথে এসেছিল। বাইরে এসে দেখলাম একটা বাচ্চা ছেলে রকমারি ফুল বিক্রি করছে। সেখান থেকে এক তোড়া কিনে যদুরামের হাতে দিয়ে বললাম, ফুলগুলো আপাতত কফিনের ওপর রেখে দিও, আর যে চলে গেছে তাকে এইভাবে ধরে রাখতে নেই। তুমি ওর দেহটা সৎকার করার ব্যবস্থা করো, আর তাকে আমার শ্রদ্ধা জানিও। বলো যে বোবা ভূত কাকে বলে সেটা এখন ডাক্তার শিখে গেছে। আমার হাত থেকে তোড়াটা নেবার সময় যদুরামের চোখের কোণা দুটো আরো একবার ঝিকঝিক করে উঠল, হয়তো আমারটাও। তাই আর কথা না বাড়িয়ে আমি রওনা দিলাম। সেদিনের পর থেকে বেশ কয়েক মাস আমি সেই বোবা ভূতের স্বপ্ন দেখতাম। শ্বাস আটকে যাওয়ার মতো কোনো কষ্ট কিন্তু আমার হতো না। আমি দেখতাম যদুরামের মতো কেউ একজন হাতে সেই ফুলের তোড়া নিয়ে হাসি মুখে অন্ধকার ঠেলে এসে দাঁড়িয়েছে আমার সামনে। একে আমার স্লিপিং প্যারালিসিস নয়, বোবা ভূত ভাবতেই বেশি ভালো লাগে। একজন সৎ নিষ্ঠাবান লড়াকু বোবা ভূত।